সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরান ইসরায়েল যুদ্ধের বারুদের গন্ধ এখনো যেন মধ্যপ্রাচ্যের আকাশে ভেসে বেড়াচ্ছে। গেল জুনের 12 দিনের যুদ্ধের ক্ষত এখনো দগদগ করছে দুই দেশেই। তার মাঝেই নতুন করে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, নতুন সংঘাত জুন মাসের যুদ্ধের তুলনায় অনেক বেশি রক্তক্ষয়ী ও প্রাণঘাতী হতে পারে। জুনের যুদ্ধ ছিল মূলত সীমিত আকারের ও পরীক্ষা চালানোর অভিযান, কিন্তু আগামীতে পরিস্থিতি আরও জটিল ও বিস্তৃত হতে পারে। খুব শিগগিরই আরেকটি যুদ্ধ হতে যাচ্ছে বলে মনে করছেন তারা। কিন্তু কবে হবে সেই যুদ্ধ? কেনই বা আবারও যুদ্ধ শুরু হবে? এই যুদ্ধের জন্য ইরান কতটা প্রস্তুত? অন্যদিকে নতুন করে গ্রেটার বা বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার সামনে এনে বিতর্ক সৃষ্টি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল কি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে, নাকি এটি শুধুই হুমকি? দর্শক, নতুন করে ইসরায়েল ইরানের জাগ্রত সংঘাত ও নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। চলুন চলে যাই মূল ভিডিওতে। গেল জুন মাসের ইরান ইসরায়েল সংঘাত কেবল ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের প্রচেষ্টাই ছিল না। ইসরায়েলের মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে রাখা। তারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে, যাতে আঞ্চলিক প্রভাব নিজেদের হাতে থাকে। সেই সাথে ইসরায়েলের প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত করা, যুক্তরাষ্ট্রকে সীমিত বা আংশিকভাবে যুদ্ধে টানা এবং ইরানের শাসক গোষ্ঠীকে দুর্বল করে দেওয়া, যাতে করে ইরান সিরিয়া লেবাননের মতো রাষ্ট্রে রূপান্তর হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এই লক্ষ্য অর্জনে ইসরায়েল কেবল আংশিক সাফল্য পেয়েছে। ট্রাম্প সীমিত আকারে বোমাবর্ষণ চালালেও পূর্ণাঙ্গ যুদ্ধে যেতে রাজি হননি। ইসরায়েল হামলা চালিয়ে অন্তত 30 জন জ্যেষ্ঠ ইরানি কমান্ডার এবং 19 জন পারমাণবিক বিজ্ঞানীকে নিধন করে। তবে এই হত্যাকাণ্ড ইরানের সামরিক কমান্ড কাঠামোকে মাত্র কয়েক ঘন্টার জন্য ব্যাহত করতে পেরেছিল ইসরায়েল। দ্রুত বিকল্প কমান্ডার নিয়োগের মাধ্যমে ঘুরে দাঁড়ায় ইরান। তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুমড়ে মুচড়ে দেয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একে একে আশ্রে পড়ে ধ্বংসযজ্ঞ চালায় ইরানি ক্ষেপণাস্ত্র। ইরানের কিল চেইন সিস্টেম ও গোপন কমান্ড ও যোগাযোগ নেটওয়ার্ক যুদ্ধ চলাকালীন কার্যকর ছিল, যা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা সীমিত করতে সাহায্য করেছে। ইসরায়েল আশা করেছিল এসব আঘাত শাসক গোষ্ঠীকে বিভাজন তৈরি করবে, কিন্তু বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র। খামেনির প্রতি সাধারণ জনগণের আস্থা বেড়েছে, সংহতি হয়েছে আরও দৃঢ়। যত গর্জে তত বর্ষে না। অকালপক্ষ মেঘের মতো আকাশ কাঁপানো হাক ডাক ছেড়ে দু কদমেই দম ফুরিয়ে যায় যে ঘোড়ার। জাত বেদুইনরা তাকে ভেড়া বলেই টিটকারি মস্করা করে। মার্কিন অক্সিজেনে হালুম হুলুম গর্জন ছোড়া মধ্যপ্রাচ্যের রক্তক্ষেক দানব ইসরায়েলের দশা এখন সেরকমই। হাওয়া তুলে নিজেই মুখ থুবড়ে পড়ে মরুর উত্তাল বালু ঝরে। মাত্র 12 দিনে কুপকাত ইসরায়েল। জুনের যুদ্ধে ইসরায়েল আংশিকভাবে ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণ নিতে পেরেছিল, তবে তা স্থায়ী হয়নি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া যুদ্ধ চালানো ইসরায়েলের পক্ষে প্রায় অসম্ভব, কেননা মাত্র 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের অস্ত্রের ওপর নির্ভর করতে হয়েছে ইহুদিবাদীদের। সেই সাথে ভিনদেশি থার্ড প্রতিরক্ষা ব্যবস্থারও ঘাটতি দেখা দিয়েছিল ইসরায়েলে। এর পাশাপাশি ইরানের ড্রোন হামলা ও সাইবার আক্রমণ ইসরায়েলের সামরিক কমান্ড ও যোগাযোগে ব্যাঘাত সৃষ্টি করে। এতে করে ইসরায়েলের দুর্বলতা ফাঁস হতে থাকে, মাটির সাথে মিশে যায় ইসরায়েলের অহংকার। সম্প্রতি ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, বর্তমান পরিস্থিতি যুদ্ধের একটি পর্যায় মাত্র। ইরান এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মধ্যে কোনো চুক্তি নেই। আরও একটি যুদ্ধ হতে পারে এবং তারপর হয়তো আর কোনো যুদ্ধ হবে না। তিনি জানিয়েছেন, ইরানকে আঞ্চলিক ও বৈশ্বিকভাবে শক্তিশালী হতে হবে। দেশের কূটনীতি, মিডিয়া, ক্ষেপণাস্ত্র,
ড্রোন ও সাইবার কৌশলকে আরও শক্তিশালী করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান আর কেবলমাত্র প্রতিরক্ষায় বিশ্বাস করছে না, এবার আক্রমণাত্মক ও নির্ণায়ক কৌশলও ব্যবহার করবে, যাতে ইসরায়েলের আগামী হামলার সম্ভাবনা হ্রাস পায়। বিশ্বকে জানান দিতে চায় ইরানের সামরিক শক্তির কথা, আর সেভাবে ইরান নিজেকে প্রস্তুত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এবং সেনাপ্রধান ইয়াল জামির বলেছেন, জুনের যুদ্ধ কেবল প্রথম ধাপ ছিল। তারা জানিয়েছেন ইরানকে পুনরায় ক্ষেপণাস্ত্র ভান্ডার তৈরি করার সুযোগ দেবে না। ইসরায়েল ঘাস কাটা কৌশল প্রয়োগ করতে পারে, অর্থাৎ প্রতিপক্ষকে বারবার আঘাত করে সামরিক সক্ষমতা তৈরি হওয়ার আগেই দুর্বল করে দিতে চায়। অর্থাৎ এই কৌশল নিয়েছে ইসরায়েল। এই কৌশল ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছে ইসরায়েল, কারণ তাদের আঞ্চলিক প্রভাব, সামরিক ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র ভান্ডার প্রতিরক্ষা নেটওয়ার্কে সঠিকভাবে রক্ষার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান এবং ইসরায়েলের সাম্প্রতিক কথাবার্তায় নতুন করে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। আগামী ডিসেম্বরেই ইরান ইসরায়েলের মধ্যে ফের যুদ্ধ বেঁধে যেতে পারে বলেই মনে করা হচ্ছে, আর সেই যুদ্ধ হতে পারে সর্বাত্মক ও আরও ভয়াবহ। ইরান এবার শুরু থেকে শক্তিশালী আরও সুনির্দিষ্ট হামলা চালাতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি জানিয়েছেন, আবার আগ্রাসন হলে তেহরান আরও কঠিন প্রতিক্রিয়া জানাবে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের লক্ষ্য কেবল আক্রমণ প্রতিহত করা নয়, বরং প্রতিপক্ষকে বড় ধরনের ক্ষতি করা, যাতে করে আর হামলা চালাতে সাহস না করে। সেই সাথে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির ভারসাম্য নিজের পক্ষে রাখতেই এমনটি করবে ইরান। ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার হামলা ও আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে পারে বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইরান ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ণাঙ্গ যুদ্ধে যেতে অনিচ্ছুক হলেও সীমিত হামলায় এরই মধ্যে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন। তবে 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভান্ডারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। ট্রাম্পের সামনে দুটি পথ খোলা রয়েছে, পুরোপুরি যুদ্ধে জড়ানো বা সরে দাঁড়ানো। বিশেষজ্ঞরা মনে করেন, তিনি যদি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েন, তবে ইরান ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যুদ্ধের রূপ নিতে পারে। এরই মধ্যে আগামী যুদ্ধের জন্য প্রস্তুতিও গ্রহণ করছে ইরান। তারই অংশ হিসেবে পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে দেশটি, যার মাধ্যমে আকাশ থেকে নিমিষে ইসরায়েলের সব নেটওয়ার্ককে ধ্বংস করতে পারে, যা হবে দানবীয় বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার পরপরই ইরানের মিসাইলগুলো একে একে আঘাত হানতে থাকবে ইসরায়েল জুড়ে, যার মাধ্যমে এক মুহূর্তে তছনছ হয়ে ধ্বংস হবে ইসরায়েল। সেই সাথে ইরানও তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করছে। এরই মধ্যে চীন থেকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে খামেনির দেশ। অন্যদিকে রাশিয়ার সাথে সামরিক চুক্তিও করেছে ইরান। সার্বিকভাবে ইরান আগামী যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। সামরিক বিশ্লেষকরা এও মনে করছেন, নতুন সংঘাতের ক্ষেত্রে পূর্বের তুলনায় আরও রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হবে। ইরানের শীর্ষ নেতৃত্ব এরই মধ্যে দেশের বিদ্যুৎ, পানি সংকট এবং সম্ভাব্য জাতিসংঘ নিষেধাজ্ঞার মধ্যেও সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করছে, যার সম্ভাব্য ওয়ার্স্ট কেস সিনারিও অনুযায়ী যুদ্ধের পরিকল্পনা করছে, যার পরিণাম হতে পারে খুবই ভয়ঙ্কর। ইতিহাস থেকে দেখা যায়, ইরান ইসরায়েল সংঘাতের মূল উৎস পারমাণবিক ক্ষমতা, আঞ্চলিক প্রভাব এবং নিরাপত্তা। গেল এক দশকে মধ্যপ্রাচ্যে সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতা তীব্র হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, নতুন সংঘাত কেবল মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব জ্বালানি নিরাপত্তা, অর্থনীতি ও আন্তর্জাতিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করবে। সামরিক বিশ্লেষকরা এও মনে করছেন, ইরান ও ইসরায়েলের সামরিক কৌশলই নির্ধারণ করবে সংঘাত কত বড় ও দীর্ঘ হবে। ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার হামলা এবং ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা, এসবই নতুন যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও বৃহত্তর ইসরায়েল ধারণা নিয়ে
বিতর্ক তৈরি করেছেন। 1995 সালে প্রকাশিত তার বই এ প্লেস আন্ডার দ্য সান, এটিতে তিনি ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করেছেন। সেই বইয়ে ভূমধ্যসাগর থেকে জর্ডান নদী পর্যন্ত ভূখণ্ডকে ইহুদিদের ভূমি বলে উল্লেখ করেছিলেন। এমনকি ইহুদিরা গ্রেটার ইসরায়েল বলতে মক্কা মদিনাকেও দখলে নেয়ার স্বপ্ন দেখে। গ্রেটার ইসরায়েল ধারণায় আগামীতে ইহুদিদের ধ্বংসের কারণ হবে বলে মনে করছেন অনেকেই। সম্প্রতি i24 নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী মিস্টার নেতানিয়াহু বলেছেন তিনি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে রয়েছেন এবং বৃহত্তর ইসরায়েলের স্বপ্নে প্রতিশ্রুতিবদ্ধ, অর্থাৎ গ্রেটার ইসরায়েল তিনি প্রতিষ্ঠা করতে চান। তার এই মন্তব্য আরব লীগ, ওআইসি, জিসিসি সহ 31টি আরব ও ইসলামী দেশ প্রতিবাদও জানিয়েছে। বৃহত্তর ইসরায়েল ধারণার সূত্র অনেক পুরনো। 1897 সালের বাসেল কংগ্রেস থেকে শুরু করে 1917 সালের বেলফোর ঘোষণা এবং 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধ পর্যন্ত নানা সময়ে এই স্বপ্ন আলোচনা এসেছে। ধর্মীয় বর্ণনায় নাইল থেকে ইউফ্রেটিস পর্যন্ত ভূখণ্ডকে প্রতিশ্রুতি ভূমি বলা হয়। ইসরায়েলের সীমানা বিস্তৃতভাবে আঁকা ছিল, যেখানে কুয়েত, ইরাক, মিশর ও সৌদি আরব পর্যন্ত বিস্তৃত। এই ধারণার মূল ভিত্তি হল ইহুদিদের ধর্মগ্রন্থের কিছু ব্যাখ্যা। সেখানে বলা হয়েছে ঈশ্বর আব্রাহাম এবং তার বংশধরদের জন্য একটি বিশাল ভূমি প্রতিষ্ঠার প্রতিজ্ঞা করেছিলেন, আর সেটিকে বাস্তবায়ন করতে উঠে পড়ে লেগেছে ইহুদিবাদী ইসরায়েলিরা। ইতিহাসবিদরা বলছেন ইসরায়েলের পতাকার নীল দাগ কিংবা পুরনো মুদ্রাতেও এর প্রতীক পাওয়া যায়। 1970 সালের পর লিকুদ পার্টির উত্থানে এই প্রতীকী ধারণা বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিন রাষ্ট্রকে অস্বীকারের মাধ্যমে নীতিতে রূপ নেয়। তবে অনেক গবেষকের মতে বৃহত্তর ইসরায়েল বাস্তবে সম্ভব নয়, কারণ এতে লাখ লাখ আরব জনগণ যুক্ত হবে, যা ইসরায়েলের জন্য জনসংখ্যাগতভাবে বড় চ্যালেঞ্জ। তবে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের চলমান সামরিক অভিযান ও পূর্ণ নিয়ন্ত্রণের পরিকল্পনা সত্যি বড় হুমকি হয়ে দেখা দিয়েছে। সামগ্রিকভাবে বলা যায় মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত ও ইসরায়েলের সম্প্রসারণবাদ নতুন যুগে প্রবেশ করেছে। আগামী কয়েক মাসে যুদ্ধের মাত্রা, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং অঞ্চলভিত্তিক শক্তির ভারসাম্যের উপর নির্ধারণ করছে মধ্যপ্রাচ্য কতটা স্থিতিশীল হবে নাকি অস্থিতিশীল পরিস্থিতি আরও ছড়িয়ে পড়বে সেদিকে। তবে ইসরায়েলকে যদি থামানো না যায় তাহলে আগামীতে ইরান ইসরায়েল সংঘাত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।